এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালে যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার থেকে পরীক্ষা দেবে এবং যাদের ভূগোল বিষয় আছে তাদের জন্য এবিটি এর টেস্ট পেপার, যেটি 2026 সালে প্রকাশিত হয়েছে, এসি 185 যে মডেল প্রশ্নপত্র আছে সেই মডেল প্রশ্নপত্রের উত্তর সহ ব্যাখ্যা নিয়ে। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে জোয়ারি শক্তির প্রভাবে মহাদেশগুলি সরে যাচ্ছে কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। আলফ্রেড ওয়েগনার মহাসঞ্চারণ তত্ত্বে বলেছেন যে সূর্য চাঁদের জোয়ারি বলের দ্বারাই মহাদেশীয় ভূখণ্ডগুলি পশ্চিম দিকে সরে গিয়েছিল, কিন্তু বর্তমানে সেটি মিথ্যে প্রমাণিত হয়েছে এবং পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী মহাদেশগুলো যে পূর্ব থেকে পশ্চিমে গেছে সেটির ব্যাখ্যা করা হয়। 2 নম্বর প্রশ্ন, মেসোসরাস জাতীয় সরীসৃপের জীবাশ্ম পাওয়া গেছে কোথায়? উত্তর, আফ্রিকায়। আফ্রিকায় এই মেসোসরাস নামক কুমির জাতীয় প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে, যা মহাদেশগুলো যে একসঙ্গে ছিল তার প্রমাণ দেয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আফ্রিকা একসঙ্গে ছিল তার প্রমাণ দেয়। 3 নম্বর প্রশ্ন, বিবৃতিমূলক প্রশ্ন। এখানে গুহার ছাদ থেকে জলের সঙ্গে দ্রবীভূত চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের প্রাতন প্রস্তর বলা হয়। অবশ্যই এই ব্যাখ্যাটি, বিবৃতিটি ঠিক হবে। বিবৃতি 2, গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটা মেঝেতে জমে তৈরি হয় স্ট্যালাগমাইট, এটাও ঠিক হবে। তাই দুটি বিবৃতি সঠিক। এই যে বিবৃতি দুটো দিয়েছে এটা কাস্ট ভূমিরূপ থেকে দিয়েছে, ঠিক আছে। কাস্ট ভূমিরূপ তৈরি হয় কিভাবে? চুনাপাথরযুক্ত অঞ্চলে, আর কার্বন ডাই অক্সাইড আর জলের সঙ্গে বিক্রিয়া করে যে কার্বনিক অ্যাসিড তৈরি হয় তার জন্যই এই কাস্ট ভূমিরূপ তৈরি হয়। স্তম্ভ মেলানো প্রশ্ন। এখানে স্তম্ভ মেলানো প্রশ্নে দেখবে যে পরিচলন বৃষ্টিপাত কোন মেঘ থেকে হয়? পরিচলন বৃষ্টিপাত হয় কিউমুলোনিম্বাস মেঘ থেকে। পরিষ্কার আকাশের পূর্বাভাস দেয় কোন মেঘ? পরিষ্কার আকাশের পূর্বাভাস দেয় অল্টো কিউমুলাস মেঘ, ঠিক আছে। আর উষ্ণ ও শীতল সীমান্তের মিলনের ফলে কি তৈরি হয়? অক্লুশন তৈরি হয়। আর এখানে যে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত হওয়ার তত্ত্ব আছে সেটা বরফ কেলাস তত্ত্ব, আর সেটা কে দিয়েছেন টর বার্জেরন। এটা হবে অপশন এ, ঠিক আছে। তাহলে উত্তর হলো অপশন বি। এরপরে 5 নম্বর প্রশ্ন, হিমবাহ পৃষ্ঠে গড়ে ওঠা সমান্তরাল ও উলম্ব ফাটলগুলিকে কি বলা হয়? উত্তর হবে ক্রেভার্স বলা হয়। হিমবাহ যখন অসমান ঢালের উপর দিয়ে প্রবাহিত হয় তখন টানের সৃষ্টি হয়, আর টানের সৃষ্টির জন্যই এইরকম ক্রেভার্স তৈরি হয়। এটা হিমবাহ উপত্যকা। এই হিমবাহ উপত্যকা দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন এইখানে যে ফাটল হচ্ছে এটাকে বলা হচ্ছে বাকশুণ্ড, আর যখন হিমবাহ সামনের দিকে যাচ্ছে তখন এইরকম ফাটল হচ্ছে তখন সেটাকে বলা হয় ক্রেভার্স। এটা হলো ক্রেভার্স আর এটাকে বলা হয় বাকশুণ্ড। 6 নম্বর প্রশ্ন, মেরু অঞ্চলে বোল্ডার সহ মৃত্তিকায় অপেক্ষাকৃত ধীর প্রবাহকে কি বলা হয়? মেরু অঞ্চলে, ঠিক আছে, যেখানে ঠান্ডা প্রচন্ড, জলের সঙ্গে ছোট বড় বোল্ডার প্রবাহিত হচ্ছে বরফ গলা জলের সঙ্গে, এটাকে বলা হয় সলিফ্লাকশন। এরপরে অনুচ্ছেদ সম্পর্কিত প্রশ্ন 7 থেকে 10। এখানে অনুচ্ছেদটা পড়ার পরে প্রশ্নের উত্তর করতে হবে, ঠিক আছে। এখানে 7 নম্বর প্রশ্ন বলছে গভীর সমুদ্রের সঞ্চয় গঠিত হয় কি? গভীর সমুদ্রের সঞ্চয় গঠিত হয় সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দিয়ে। এইটা কোথায় আছে? এই যে স্থলবিধৌত পদার্থ এত দূর ও গভীরে সমুদ্রে আসতে পারে না, এখানকার কর্দম সঞ্চয়ের নাম হলো সিন্ধু কর্দ। আর ডায়াটম সিন্ধু কর্দ উদ্ভিদজাত পদার্থ এবং সিলিকা গঠিত
রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ ফ্লোরামিনফেরা নামক ক্ষুদ্র কীটের দেহে গঠিত সিলিকা জাতীয় কর্দম। টেরাপড সামুদ্রিক প্রাণী যেমন শামুক, ঝিনুক দেহাবশেষ থেকে সৃষ্ট ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ। আর গ্লোবিজারিনা সিন্ধুকর্দ ফ্লোরামিনফেরা কীটের খোলস দ্বারা গঠিত চুন জাতীয় কর্দ। তাহলে এখানে কি হয়, গভীর সমুদ্রের সঞ্চয় গঠিত হয় সাধারণভাবে সম্পূর্ণরূপে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ দিয়ে। ঠিক আছে, কারণ স্থলবিদত্ত পদার্থ গভীর সমুদ্রে আসতে পারে না। এরপরে ফ্লোরা নামক ক্ষুদ্র সামুদ্রিক কীটের দেহ গঠিত সিলিকা জাতীয় কর্দমের নাম কি? উত্তর রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ। ঠিক আছে, এই যে এখানে আছে রেডিওল্যারিয়ান সিন্ধুকর্দ ফ্লোরামিনফেরা নামক ক্ষুদ্র কীটের দেহ গঠিত। এরপরে 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদজাত সিলিকা গঠিত সিন্ধুকর্দের নাম কি? উত্তর হবে ডায়াটম। এখানে আছে দেখবে ডায়াটম হলো সিন্ধুকর্দ উদ্ভিদজাত পদার্থ এবং সিলিকা গঠিত। ঠিক আছে, অর্থাৎ এই প্যারাসেসটা পড়ে ইংরেজির আনসিনের মতো তোমাদের উত্তর করতে হবে। এরপরে 10 নম্বর প্রশ্ন, চুন জাতীয় সিন্ধুকর্দের নাম কি? উত্তর হবে টেরাপড ও গ্লোবিজারিনা হলো চুন জাতীয় সিন্ধুকর্দ। 11 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে একটি আগ্নেয় দ্বীপের নাম কি? উত্তর হবে মরিশাস একটি আগ্নেয় দ্বীপ যা হটস্পট আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভারত মহাসাগরে গঠিত হয়েছে। 12 নম্বর প্রশ্ন, পিকোক্লাইন স্তরে গভীরতা বাড়ার সাথে সাথে জলের কোন অংশ কি বাড়ে? জলের উষ্ণতাও বাড়ে এবং ঘনত্বও বাড়ে কিনা সেটা তোমাকে বলতে হবে। তাহলে এখানে কি বাড়ে? শুধুমাত্র ঘনত্ব বাড়ে। ঠিক আছে, শুধুমাত্র ঘনত্ব বাড়ে, এটা হবে পিকোক্লাইন স্তর দিয়ে মনে রাখবে, শুধুমাত্র ঘনত্ব বাড়ে। বেশ। 13, 300 মিটার থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত অতি দ্রুত পরিবর্তনশীল লবণতা স্তরের নাম কি? উত্তর হ্যালোক্লাইন স্তর। সমুদ্রের যে স্তরে 300 থেকে 1000 মিটার গভীরতা সেই গভীরতার সাথে সাথে লবণতার পরিমাণ খুব দ্রুত পরিবর্তিত হয়, তাকে হ্যালোক্লাইন স্তর বলা হয়। নিস বলতে কি বোঝায়? 14 নম্বর প্রশ্ন, নিস বলতে বোঝায় জীব সম্প্রদায়ের খাদ্য সংগ্রহের এলাকাকে নিস বলা হয়। অর্থাৎ কোন একটা জীব প্রজাতি যে জায়গায় তার নিজের খাদ্য সংগ্রহ করছে, কার্যকর ভূমিকা পালন করছে বাস্তুতন্ত্রে, তখন তাকে সেই অঞ্চলের তার জন্য নিস। তখন সেই অঞ্চল তার জন্য নিস। 15 নম্বর, পুকুর, বিল বা হ্রদের স্থির জলের বাস্তুতন্ত্রকে কি বলা হয়? লেন্টিক বাস্তুতন্ত্র বলা হয়। আর নদীর জলের বাস্তুতন্ত্রকে বলা হয় বা প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে বলা হয় লোটিক। লেন্টিক অর্থাৎ স্থির আর লোটিক হলো প্রবাহমান জলের বাস্তুতন্ত্র। এরপরে পার্ট বি, মানবীয় ভূগোল থেকে কি কি প্রশ্ন আসছে দেখো। যে বিবৃতি দিয়েছে মানুষ জমির আদর্শ অনুপাতই হলো কাম্য জনসংখ্যা, এটা শুদ্ধ হবে, অর্থাৎ এটা ঠিকই বিবৃতিটা। তোমাদের এই বিবৃতি কারণ প্রশ্ন করতে গিয়ে আগে দুটো বিবৃতি সঠিক কিনা বুঝতে হবে, তারপর এই দুটোর মধ্যে সম্পর্ক বুঝতে হবে। এরপরে কারণ কি দিয়েছে, দেশে যে পরিমাণ সম্পদ আছে তা ব্যবহারের জন্য সেই একই অনুপাত জনসংখ্যা থাকলে তাকে কাম্য জনসংখ্যা বলে, এটাও ঠিক হবে। অর্থাৎ এইখানে কি হবে, তাহলে দুটোই ঠিক হলো, তার কারণ বিবৃতি এস ও কারণ আর উভয়ই ঠিক এবং কারণ আর বিবৃতির যথাযথ ব্যাখ্যা দেয়। প্রব্রজনকারী কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে কি বলা হয়? অর্থাৎ কোনো দেশে আসলো, অর্থাৎ ইনপুট হলো, তাই বলবে ইমিগ্রেশন। আর যদি কোনো দেশ ছেড়ে চলে যায় তখন তাকে বলা হয় কি? এমিগ্রেশন। 18 নম্বর প্রশ্ন, ন্যাসপাতি আকৃতি বিশিষ্ট চতুর্থ শ্রেণীর জনসংখ্যা পিরামিড দেখা যায় কোথায়? উত্তর হবে এইখানে জাপান, নরওয়ে, সুইডেন সবকটি দেশেই দেখা যায় ন্যাসপাতি আকৃতি চতুর্থ শ্রেণীর জনসংখ্যা পিরামিড, এই সবকটা দেশেই দেখা যায়। তার কারণ এখানে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম হওয়ায় জনসংখ্যা পিরামিডের ভিত্তি সংকীর্ণ এবং মধ্যভাগ চড়া হয় ন্যাসপাতির মতো বা ঘন্টার মতো রূপ নেয়।
ঠিক আছে, কেমন দেখতে নাশপাতির মতো? নাশপাতির মতো এরকম দেখতে হয়। এরকম দেখতে হয় নাশপাতির মতো। ঠিক আছে, আরো যদি ভালো করে আঁকি এরকম করে দেখতে হয়। এটা একটু গোল হয়ে গেছে, এটা এরকম করে হবে। বেশ। বিশ্বের একটি অতি বিরল জনবসতিযুক্ত অঞ্চলের নাম কি? উত্তর হবে গ্রিনল্যান্ড। অনেক কম জনসংখ্যা আছে, তার কারণ সেখানে প্রচন্ড ঠান্ডা। পৃথিবীর বৃহত্তম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে কি বলা হয়? ট্রান্সহিউম্যান্স। মানুষ যখন পাহাড়ি অঞ্চলে বরফ গলে যায় তখন পশু, ছাগল, ভেড়াদের নিয়ে পাহাড়ের উপরে চলে যায় ঘাস খাওয়ানোর জন্য, আর যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন পাহাড় থেকে নিচে উপত্যকায় নেমে আসে। এদেরকেই বলা হয় ট্রান্সহিউম্যান্স। 21 নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট সময় প্রতি হাজার জনসংখ্যার মধ্যে কত লোক মারা গেছে তাই হলো অশোধিত মৃত্যুহার। ডি সমান সমান মৃত্যু সংখ্যা এবং পি নির্দিষ্ট বছরের জনসংখ্যা। এখানে সঠিক উত্তরটি কি হবে? উত্তর হবে সিডিআর, ক্রুড ডেথ রেট। ক্রুড ডেথ রেট মানে কি? মৃত্যু সংখ্যা ভাজিত নির্দিষ্ট বছরের জনসংখ্যা আর 1000, অর্থাৎ সবসময় জনসংখ্যা যদি বলা হয় বেশ সবসময় আমরা 1000 দিয়েই 1000 জনেই বের করি। ঠিক আছে। 22, মরণশীলতার নিয়ন্ত্রক নয় কোনটি? মরণশীলতা নিয়ন্ত্রক নয়, মানুষ মারা যায় না কোন কারণে? পরিব্রাজনের কারণে। ঠিক আছে, খাদ্য অভাব, চিকিৎসার অভাব, প্রাকৃতিক বিপর্যয়ের অভাবের জন্য মানুষের মৃত্যু হয়। 23 নম্বর প্রশ্ন, বিচ্ছিন্নভাবে জলের উৎসের কাছাকাছি বা পার্বত্য অঞ্চলের সংকীর্ণ কৃষিযোগ্য জমির সুবিধায় ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন বসতি গড়ে ওঠে, একে কি বলা হয়? হ্যামলেট। গ্রাম থেকে অনেকটা দূরে যখন ছোট্ট একটা বসতি তৈরি হবে তখন তাকে বলা হয় হ্যামলেট। 24, কোন নগরী ব্যবসা বাণিজ্য পৌর কর্মতৎপরতার কেন্দ্রস্থল, অর্থাৎ সব থেকে ব্যবসা বাণিজ্য পৌর কাজ হয় এবং প্রশাসনিক কাজ হয় সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি অঞ্চলে। 25, বন্যাপ্রবণ অঞ্চলে অপেক্ষাকৃত উচ্চ অংশে গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে, একে কি বলা হয়? আর্দ্রবিন্দু না শুষ্ক বিন্দু না পুনর্বাসন না সমোন্নতি রেখা বরাবর বসতি? উত্তর হবে শুষ্ক বিন্দু। বন্যার হাত থেকে বাঁচার জন্য বসতি গড়ে ওঠে, সেটা শুষ্ক বিন্দু। আর জলের চাহিদা, জলের যোগানের জন্য জলের চারপাশে যদি বসতি গড়ে ওঠে তখন তাকে বলা হয় আর্দ্রবিন্দু। 26, ভারতে নারী পুরুষের অনুপাত সব থেকে বেশি কোথায়? কেরালাতে। আর সব থেকে কম হরিয়ানাতে। হরিয়ানাতে মেয়ের সংখ্যা অনেক কম, পুরুষের সংখ্যা অনেক বেশি। আর কেরালাতে 1000 জন পুরুষে 1084 জন নারী। আর সারা ভারতে 1000 জন পুরুষে 943 জন নারী। 2011 সালের যে জনগণনা হয়েছে সে অনুসারে। 27, গাছের শিকড়ে বিন্দু বিন্দু করে প্রয়োজন মতো জল দেওয়াকে কি বলা হয়? ড্রিপ ইরিগেশন বা ড্রিপ পদ্ধতি বলা হয়। আর যদি বডি স্প্রের মতো জল দিয়ে দেয় গাছকে সেচের জন্য তখন সেটাকে বলা হয় স্প্রিংকেল ইরিগেশন। কি মনে রাখবে? স্প্রিংকেল ইরিগেশন, যখন স্প্রে করে জল দিয়ে দেয়। 28, ভারতের বৃহত্তম তৈলক্ষেত্রটির নাম কি? উত্তর হবে বোম্বে হাই। কোথায় আছে? আরব সাগরের তীরে অবস্থিত এই বোম্বে হাই। 29, ভারতের একমাত্র ওটেক প্ল্যান্টটি কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপের কাভারাত্তিতে ওটেক প্ল্যান্টটি অবস্থিত, এটাকে বলা হয় ওশেন থার্মাল এনার্জি কনভার্সন। 30, 1999 থেকে 2000 সালে ভারতের মোট চাষের জমি ছিল 190 মিলিয়ন হেক্টর এবং প্রকৃত চাষের জমি ছিল 141 মিলিয়ন হেক্টর। সুতরাং ভারতের শস্য নিবিড়তা কত হবে? শস্য নিবিড়তা হবে যে চাষ করত 190 বিঘা ধরে নাও,
সেটাকে বলা হয় জিসিএ। আর প্রকৃত চাষের জমি কি ছিল? এনসিএ ইন্টু 100, অর্থাৎ জিসিএ হবে 190 আর এনসি হবে 141, ইন্টু 100 দিয়ে গুণ করলেই কত বেরিয়ে যাবে? 134.75% এটা বেরিয়ে যাবে। অর্থাৎ জিসিএ মানে গ্রস ক্রপ এরিয়া, এনসিএ মানে নেট ক্রপ এরিয়া। ঠিক আছে, অর্থাৎ জিসিএ হলো কোনো জমিকে কতবার চাষ করছে, আর এনসি হলো দলিলে কতটা জমির পরিমাণ আছে। 1 বিঘা জমিতে কৃষক গ্রীষ্মকালে শীতকালে যখন চাষ করবে তখন সে সারা বছরে ক বিঘা চাষ করলো? 2 বিঘা। কোনো কৃষকের 2 বিঘা জমি আসে, সে গ্রীষ্মকালে চাষ করলো 2 বিঘা জমিতে, আবার শীতকালেও চাষ করলো 2 বিঘা জমিতে, তাহলে বছরে দুবার চাষ করলো 2 বিঘা করেই, তাহলে তার জিসিএ হলো কত? 4। আর তার দলিলে কত জমি আছে? 2। এটা হলো এনসিএ। 31, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? উত্তর হবে ভার্গিস কুরিয়েন। তিনি অপারেশন ফ্লাড কর্মসূচি দ্বারা ভারতে দুধের উৎপাদনে বিপ্লব আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাই ভার্গিস কুরিয়েনকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়। 32, রেটুন প্রথা প্রচলিত রয়েছে কোন চাষে? উত্তর আখ চাষে, কারণ আখের গোড়ার অংশ যখন মাটিতে পুঁতে রাখা হয় তখন সেখান থেকে নতুন ধরনের গাছ বের হয়। 33, ন্যাশনাল ডেয়ারি গ্রিডের মাধ্যমে উদ্বৃত্ত দুধ ও দুগ্ধজাত দ্রব্য ঘাটতিযুক্ত অঞ্চলে সরবরাহ ব্যবস্থা করা হয়। এটা ঠিক হবে অবশ্যই, কিন্তু এখানে কি বলেছে? সঠিক ক্রম অনুসারে সাজাতে বলেছে। তাহলে সঠিক ক্রম অনুসারে সাজালে কি হবে? প্রথমে কোনটা হয়েছিল সেটা তোমাকে বের করতে হবে। 1970 সালে অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে দেশের 18টি দুধপালয়কে 4টি মহানগরে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা ক্রেতাদের স্বার্থে যুক্ত করা হয়। এটা প্রথমে ঘটেছিল। তারপরে 4 নম্বর অপশনটা 2-এ ঘটেছিল, আর এখানে 2 নম্বর যে তথ্য আছে সেটা 3 নম্বর পর্যায়ে ঘটেছিল, আর এটা 4 নম্বর পর্যায়ে ঘটেছিল। ঠিক আছে, এরপরে 34, ইস্ট ওয়েস্ট মেট্রো যুক্ত করেছে কার সঙ্গে কাকে? হাওড়া ও সল্টলেককে। কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো গ্রিন লাইন হুগলি নদী তলদেশ দিয়ে হাওড়া ময়দান থেকে সল্টলেকের সেক্টর 5 পর্যন্ত সংযোগ স্থাপন করেছে। আজকের আমাদের শেষ প্রশ্ন, ভারতের অনুকূল বাণিজ্য উদ্বৃত্তের ক্ষেত্রে সঠিক সূত্র কোনটি হবে? উত্তর হবে উদ্বৃত্ত বলতে বোঝায় যে ভারত যদি আমদানির তুলনায় বেশি রপ্তানি করে তখন সেটাকে বলা হয় উদ্বৃত্ত ক্ষেত্র। তাহলে এখানে কি হবে? যে আমদানি ব্যয়ের থেকে রপ্তানি ব্যয় বেশি, অর্থাৎ বাণিজ্যে যখন আমদানির পেছনে খরচের চেয়ে রপ্তানি করা অর্জিত আয় বেশি হয়, অর্থাৎ আমদানি ব্যয় রপ্তানি আয়, অর্থাৎ অপশন বি হবে, তখন তাকে অনুকূল উদ্বৃত্ত বাণিজ্য বলা হয়। অর্থাৎ ভারত বাংলাদেশকে বিক্রি করছে 100 টাকা আর বাংলাদেশ ভারতকে বিক্রি করছে 20 টাকা, তাহলে ভারতের লাভ কত থাকছে? যা আমদানি করছে সেটা হলো 20 টাকা, ইম্পোর্ট করছে, আমদানি মানে ইম্পোর্ট করা, আর এক্সপোর্ট করার অর্থ হলো রপ্তানি। তাহলে ভারত রপ্তানি করছে 100 টাকা আর আমদানি করছে 20 টাকা, ভারতের লাভ কত থাকছে? 80 টাকা। এইটাকেই বলা হয় উদ্বৃত্ত বাণিজ্য। দেখা হচ্ছে পরের সেটের প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।